কালবৈশাখীর এই ঝড় বৃষ্টির রাতে হঠাৎ করে লোডশেডিং হতেই সম্প্রীতি আর সৌম্যদীপ তাদের দাদার কাছে ছুটে যায় গল্প শোনার আশায়। সম্প্রীতি ক্লাস 6-এ আর সৌম্যদীপ ক্লাস 4-এ পড়ে। তাদের মা বাবা দুজনেই চাকরি করেন, তাদের কাছে দাদা আর দিদি সব বাড়িতে। তাই সম্প্রীতি আর সৌম্যদীপের সব ব্যাপারে দাদা ও দিদি থাকেন। আজ এই ভয়ঙ্কর ঝড় জলের রাত, তার সাথে পাল্লা দিয়ে চলেছে লোডশেডিং। এই লোডশেডিং এর দৌলতে দাদার কাছে গল্প শোনার জন্য তারা দুজনেই ছুটে আসে। তাদের দাদারও বেশ ভালোই লাগে নিজের পুরনো স্মৃতির কথা মনে করতে। সম্প্রীতি আর সৌম্যদীপ গল্প শোনার জন্য দাদার কাছে আজ তারা ভূতের গল্পের আবদার করে। দাদা, আজ কিন্তু আমরা ভূতের গল্প শুনবো। হ্যাঁ, আগত তাদের দাদা আর যাই কোথায়, বেশ জ্যাম্পেস করে বসে গল্পের ঝুলি খুলে শুরু করে দিলেন। তার জীবনের ঘটে যাওয়া নানা রকম স্মৃতি দিয়ে ঘেরা গল্পের ডালি। দাদু ভাই, বুঝলি দিদি ভাই, বছর 30 আগের কথা। তখন আমার চাকরি মাত্র 7 বছর হয়েছে। রেলের গার্ড হিসাবে কাজ করায় বেশিরভাগ সময় আমাকে মালগাড়ি নিয়ে দূরে দূরে ডিউটি করতে হতো। তাই বেশিরভাগ সময়ে আমার বাড়ি ফিরতে প্রায় রাত হতো। তখন অবশ্য এখনকার মতো এত যানবাহন ছিল না, তাই আমার নিজের যাতায়াতের সুবিধের জন্য আমি আমার মোটরসাইকেল স্টেশনে রেখে দিতাম। তবে আমি সেদিন দুপুরে ডিউটিতে এসে জানলাম যে আমাকে মালগাড়ি নিয়ে যেখানে যেতে হবে সেই জায়গাটা একটু দূরে। তাই সেদিন বাড়ি না ফিরতে পারলেও পরের দিন বাড়ি ফিরতে ফিরতে আমার সকাল হয়ে যাবে। সেদিন দুপুরে ডিউটিতে বেরিয়ে গেলাম। কিন্তু মালগাড়ি নিয়ে যাওয়ার সময় মাঝে সিগন্যালের সমস্যা থাকায় পরের দিন মালগাড়ি নিয়ে ফিরতে ফিরতে কিন্তু সেই সন্ধেই হয়ে গেল। কিন্তু কি আর করা যাবে। তারপর আমি সমস্ত কিছু স্টেশন মাস্টারকে কাজের সব কাগজপত্র বুঝিয়ে আমি বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লাম। সেদিন সব সেরে যখন বেরোচ্ছি তখন রাত প্রায় 8টা হবে। গ্রীষ্মের রাতে পুরপুরে বাতাসে আমার মোটরসাইকেলে যেতে বেশ ভালোই লাগে। বাড়ি ফেরার ওই আধ ঘন্টা বেশ আরামেই যেতে পারবো ভেবে তখনই বেরিয়ে পড়লাম। সম্প্রীতিদের মন যখন গল্পের মধ্যে টান টান উত্তেজনা তৈরি হয়েছে, ঠিক সেই সময় তার মা তাদের জন্য চা নিয়ে এসে হাজির হলেন। কি রে, তোরা এখানে বসে গল্প শুনছিস আর আমি জানি তোরা ঘরে বসে পড়ছিস। তা বলে আজ তোরা কি ঠিক করেছিস, আজ বই খুলবি না? থাক না বৌমা, থাক না। আজ না হয় দাদুভাই দিদিভাই শুধু গল্পই শুনুক। একে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, তার উপর বিচ্ছিরি লোডশেডিং। ওই এমার্জেন্সি আলোতে পড়লে বাচ্চাদের চোখে অসুবিধা হবে যে। কি আর করবে। দাদুর কথা শুনে সম্প্রীতির মা দাদুকে চা দিয়ে চলে গেলেন। হ্যাঁ, সেদিন রাতে আমি আমার মোটর বাইকে স্টার্ট দিয়ে মনের সুখে হিন্দি গানের কলি গাইতে গাইতে বাড়ি ফিরছি। আমাদের বাড়ি ফেরার পথে মাঝে প্রায় 1.5 কিলোমিটারের মতো একটা মস্ত ঘন জঙ্গল পড়ে। সেই ঘন জঙ্গলের মধ্যে শাল, পলাশ, মহুয়া, শিরীষ আর বিভিন্ন রকমের যে নাম জানা বড় বড় অজস্র গাছ আছে, তার কোনো হিসেব নেই। দেখলে মনে হয় যেন ওই সব গাছগুলো গোটা বন জুড়ে একে অপরকে ধরে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। আবার কোনো কোনো গাছ তার নিজের ইচ্ছা মতো কাউকে তোয়াক্কা না করেই যেন অহংকারীর মতো সোজা নিজের ইচ্ছে মতো দাঁড়িয়ে আছে। সকালে সূর্যের আলোর ছোটা সেই ঘন জঙ্গলের সব জায়গায় ঠিক মতো পৌঁছাতে পারে না, আর তাই দিনের আলোতেও সেই জঙ্গলের পাশ দিয়ে যেতে হলে খানিক হলেও বুক ছ্যাঁত করে ওঠে।
সেই জঙ্গলের পথ পেরোতে যে কোনো নতুন মানুষের অবশ্যই ভয় লাগবে, আর রাত হলে তো কোনো কথাই নয়। সেই কারণে এলাকার মানুষজন খুব প্রয়োজন না হলে ওই এলাকার ওপর দিয়ে যাতায়াত করতো না। আমি রোজ যাতায়াত করায় অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল, আর ওই অভ্যাসের দরুন আমাদের সাধারণত অতটা আর ভয় লাগে না। কিন্তু সেদিন ছিল অমাবস্যার রাত। আমার কেন যেন ওই নিকষ ভয়ালো গাঢ় কালো অন্ধকার দেখে নিজের বুকটাই কেমন যেন একটু হলেও কাঁপছিল। গাড়ির হেডলাইটের আলোয় আমি পথ চলছি, ওই আলোটুকু ছাড়া রাস্তার চারপাশের অন্ধকার যেন গিলে খাচ্ছিল। রাস্তার দুপাশে সার দেওয়া গাছে আবছা গাড়ির আলোয় এক আলো আঁধারের মায়াময় পরিবেশ সৃষ্টি করেছিল। আমাকে অন্য জগতে যেন নিয়ে যেতে লাগলো। শাল মহুয়া ফুলের মন মাতানো গন্ধে আমার মন আর শরীরকে এক বন্য মাদকতায় আচ্ছন্ন করে দিচ্ছিল। রাতের কত বুনো নাম না জানা ফুলের সুবাসে ক্লান্ত শরীরের অবসন্নতা যেন চারদিক থেকে ঘিরে ধরে আমায় মাতাল করে দিচ্ছিল। সব চোখের আড়ালে ঘটলেও যেন মনের পর্দায় অনুভবে দেখতে পারছিলাম। কিছুক্ষণ যাবার পর গাড়িটা হঠাৎ একটা কেমন ঝাঁকুনি মতো লাগলো। আমি ভাবলাম গাড়ির আলোটা খারাপ হলো নাকি। তারপর মনে হলো গাড়িটা একটু কেমন যেন লাগছে, ঠিক যেমন পিছনে কাউকে বসিয়ে গাড়ি চালালে যেমন অনুভব হয়, বেশ ভারী ভারী ঠিক তেমনই। তারপর হঠাৎ কেমন একটা কনকনে ঠান্ডা হাওয়া শরীরের শিরদাঁড়া বেয়ে নিচে নেমে এলো। আমার আবার ওইসব ভূতটুতের ভয় ছিল না, তবে চোর ডাকাত হলে সত্যি বিপদ। আমার তবে মনে হয় দুদিন একটানা ডিউটি করে শরীর মন ক্লান্ত, তাই আমার বোধ হয় এসব আগডুম বাগডুম ভাবনা ভাবছি। যদি বিপদ আসে তখন না হয় দেখা যাবে বলে আমি যেতে লাগলাম। রাস্তায় জঙ্গলের মাঝে আবার একটা সাঁকো পড়ে, সেই সাঁকো আবার ওই জঙ্গলের গাছের গুঁড়ি দিয়ে বানানো, তাই সেই সাঁকো বেশ সাবধানে পেরোতে হয়। আমি সেই কাঠের সাঁকো তাড়াতাড়ি করে পেরিয়ে যাব বলে আমার বাইকের পিকআপ একটু বেশ মোচড় দিয়ে স্পিড বাড়িয়ে চললাম। এতে আমার গাড়ির গতি বেড়ে গিয়ে জোরেই ছুটতে লাগলো। এমন সময় আমি লক্ষ্য করি যে দূরে আমার পিছনে কেউ যেন একটা আলো নিয়ে যেন আমার দিকেই ছুটে আসছে। আমি একটু বাইকটা আস্তে করতে বুঝলাম ওটাও আমার মতো কোনো বাইকের আলো। তারপর সত্যি সত্যি দেখি আমার পিছু পিছু আরও একটা মোটর বাইক বেশ জোরেই ধেয়ে আসছে। ওই বাইকটা দেখে আমি একটু ভরসা পেলাম। যাক বাবা, এখন আর কোনো চোরের ভয়ও নেই। কখনো আমি আগে, কখনো সেই গাড়িটা। তারপর সাঁকো আসতে শান্তিপূর্ণে পেরিয়ে যেতেই পেছনের গাড়ির হরেনে দাঁড়ালাম। ভদ্রলোক নাকি আমাকে অনেকক্ষণ থেকে অনুসরণ করছে। তিনি ট্রেন থেকে নেমে ফিরতে গিয়ে স্টেশন থেকে আমার মোটর বাইক দেখে পিছু পিছু নাকি আসেন। তিনি আমার কাছে এসে কানে কানে বলার মতো বেশ ফিস ফিস স্বরে বলে উঠলেন, আচ্ছা, আপনি এতক্ষণ কাকে আপনার বাইকের পিছনে বসিয়ে নিয়ে আসছিলেন? কে ছিল ওটা আপনার সঙ্গে? ভদ্রলোকের অদ্ভুত গলার স্বর আমাকে আরো বেশি করে যেন ভয় ধরিয়ে দিল। তখন আমি বেশ বুঝতে পারছিলাম যে তার কথা শুনে আমার গলা শুকিয়ে যাচ্ছে, যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমার আর সেই গলা দিয়ে কোনো আওয়াজ বেরোতে চাইছে না, কিন্তু আমি কেমন যেন জোর করে কথা বলার চেষ্টা করছি, কিন্তু আমার কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। কিছুক্ষণ পর আর তাই পরিষ্কার স্বরের বদলে কেমন ফ্যাঁস ফ্যাঁসে গলায় উত্তর দিলাম, কে আসবে? আমি তো কাউকে আমার বাইকে চাপাইনি। আপনি তাহলে ভুল দেখেছেন। অন্ধকারে কি দেখেছেন কে জানে, আর এখানে আমাকে একা পেয়ে ভয় দেখাচ্ছেন। ভদ্রলোক আবার আমার কাছে এগিয়ে এসে বললেন কি ভাইয়া, ভয় লাগছে নাকি? আমি বললাম, না, আমি ওসব ভূত পেতনির ভয় পাই না। তখন উনি হাসতে হাসতে বেশ গোল গোল চোখ পাকিয়ে এক অদ্ভুত ঠান্ডা গলায় বললেন,
আমার গাড়ির পিছনে তার গাড়ির হেডলাইটের আলোয় দেখে যে আমার পিছনের সিটে কে একজন ভদ্রলোক বসে আছে। সেই লোকটার আবভাব নাকি কেমন যেন সন্দেহজনক। কখন তাকে সশরীরে দেখা যাচ্ছিল, আবার কখনো বা সেই লোকটা অদৃশ্য হয়ে যাচ্ছিল। তাই সে বারবার আমাকে সেই কথাটা বলার জন্য উনি আমার দিকে এগিয়ে আসছিলেন। আমি ভদ্রলোকের একটু মনে বল পেলাম ঠিকই, কিন্তু মনের মধ্যে ভয়টা কিন্তু পুরোপুরি তখনও যায়নি। উনি আবার বলে উঠলেন, যাক বাবা, তাহলে এখন আর কোনো চিন্তা নেই। সাগরে পরে ওই ভূত টুত আর আসবে না। চলুন তাহলে আমরা এগিয়ে যাই। কথাটা শুনে একটু আশ্বস্ত হলাম যে যাক, বাকি পথটুকু নিশ্চিন্তে যাওয়া যাবে। এরপর আমি বাইক নিয়ে আগে আগে, আর সেই ভদ্রলোক আমার বাইকের পিছনে। সেই জঙ্গলে আমরা প্রায় মিনিট 15 যাবার পর ঠিক জঙ্গল পাতলা হবার মুখেই আমি বাইক আস্তে করে ঘুরে দেখি পিছনে সেই ভদ্রলোকের বাইকের কোনো আলো দেখা যাচ্ছে না। আমি মনে মনে ভাবলাম, তাহলে কি আমি গাড়িটা কি একটু জোরেই চালিয়ে এসেছি? দেখি বলে আমি গাড়ি দাঁড় করিয়ে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু না, কোথাও কোনো না আলো না আওয়াজ, কিছুই শোনা বা দেখা যাচ্ছিল না। তাহলে কি ভদ্রলোকের কোনো বিপদ হলো? এই অন্ধকারে লোকটা হঠাৎ ভোজবাজির মতো উপে গেল নাকি? তাহলে কোথায় পাশে মিলিয়ে গেল? ঠিক সেই সময় আচমকা দূরে কোথাও যেন একটা পেঁচার কর্কশ আওয়াজ আর কোনো অজানা পাখি ডানা ঝাপটানিতে মিলেমিশে এক লোমহর্ষক পরিবেশ সৃষ্টি হচ্ছিল। আমার কাছে সব কেমন যেন তালগোল পাকিয়ে একাকার হয়ে যাচ্ছিল। অভাবনীয় ঘটনার চাক্ষুষ প্রমাণ আমার কাছে ছুটে আমাকে বিশ্বাস করাবার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। আমার হাত পা সব যেন শীতল হয়ে আসছিল। আমি সেই ঘন অন্ধকারে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম কারা যেন আমার দিকে ছুটে আসছে। তারপর আমার আর কিছু মনে নেই। এই সব দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর যখন আমি চোখ খুলে দেখি আমি আমার ঘরের বিছানায় শুয়ে আছি। পরে শুনেছিলাম যে ওই রাস্তায় পাশের গ্রামে রেলের কিছু কুলি সাইকেলে করে বাড়ি ফিরছিল। আমাকে ওই জঙ্গলের শেষ সীমানায় বাইক নিয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমাকে চিনতে পেরে বাড়িতে পৌঁছে দেয়। তারপর ওই সব কথা আমার মনে পড়লেও আমি কোনোদিন কাউকে কিছু বলিনি। পরের দিন সকালে খোঁজ খবর নিলাম যে বেশ কয়েকদিন হলো কোনো এক দুর্ঘটনায় এক ভদ্রলোক নাকি মারা যান। তিনি নাকি কোনো কাজে এই রাস্তায় বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করে ট্রেন ধরবে বলে বাইক দুর্ঘটনায় সেই জঙ্গলের সাঁকো পেরোতে গিয়ে বাইক থেকে পড়ে মারা যান। তারপর থেকে এই পথে রাতের বেলায় মোটর সাইকেল আউরির কাছ থেকে তিনি এখনও নাকি মাঝে মধ্যে লিফট নিয়ে থাকেন। কিন্তু আমি ভয়ে সেই ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতার কথা কাউকে বলতে পারিনি। বলিনি যে এটা গল্প নয়, সত্যি। সেদিন সেই ভূত ভদ্রলোক শুধু আমার বাইকের পিছনে নয়, আমার সাথে পুরো জঙ্গলের পথ একসাথে কথা বলতে বলতে এসেছেন।